আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে অবহিত করার জন্য এখন আমার এই ভিডিও কন্টেন্টস। কিছুক্ষণ পূর্বে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন। অন্যদিকে সেনাবাহিনীর আরেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি আর্মড ফোর্সের 3টি বাহিনীর সঙ্গে সমন্বয় করে থাকেন, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গেছেন। দুই সেনা কর্মকর্তা রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ উইংয়ের প্রধানের সঙ্গে এখন বৈঠকরত অবস্থায়। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রভিসির একটি ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। তিনি সেখানে কান্না করে বলতেছেন যে হেলমেট বাহিনী এসে আমাদের মারধর করছে, আমাদের ঠেকাতে কেউ আসে না। জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বললেন, পুলিশের সামনে আমাদের অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কেউ আমাদের ঠেকাতে আসছে না। গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ আরেক নেতা বললেন যে আমাদেরকে শুধুমাত্র জাতীয় পার্টি নয়, সেনাবাহিনী, পুলিশ আমাদেরকে নির্দয়ভাবে মেরেছে। এবং সাবেক ডাকসু ভিপি গণপরিষদের সভাপতি নুরুল হক নুরুর স্ত্রী বললেন, শেখ হাসিনা আমলেও কখনো এমন নির্যাতনের শিকার তিনি হননি। সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা অনুষ্ঠানে গিয়ে বলছেন, শেখ হাসিনা আমলেও এত জটিল পরিস্থিতি তিনি কখনো উপলব্ধি করেন নাই, এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা তিনি করেছেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সাহেব তিনি বলেছেন, যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তাদের ইউনিফর্ম খুলে ফেলতে হবে, ভারতীয় পতাকায় মুড়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে হবে। ভয়ঙ্কর অস্থির সময়। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের সুশীল সমাজের ভিতরে তীব্র ক্ষোভ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামক একটা অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে আক্রমণ করা হয় দেশের খ্যাতিমান সাংবাদিক, শিক্ষক এবং মুক্তিযোদ্ধাদের। তাদেরকে উদ্ধারের নামে ডিবি অফিসে নিয়ে তাদেরকে বরং উল্টা সন্ত্রাস দমন আইনে চালান দিয়ে দেওয়া হয়। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি একটার পর একটা ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা চিত্র ফুটে উঠেছে যে একটি রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে 3 জন পথিমধ্যে খুন হয়ে গেছেন। ঢাকায় বিভিন্ন স্থানে হঠাৎ করেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মিছিল চলছে। এই ভয়ঙ্কর অস্থির সময়ে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। কদিন পূর্বে ব্র্যাক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট সার্ভে করেছেন। ব্র্যাক ইউনিভার্সিটি কোনোভাবেই আওয়ামী লীগ মনোভাবাপন্ন বা কোনো পক্ষাশ্রিত নয় বলে তাদের একটা সুনাম রয়েছে। সেখানে তাদের যে রিপোর্টটি, সেই রিপোর্টটাকে বলে আমি বিষয়টা আসছি। বিএনপিকে ভোট দেবেন এমন কথা বলেছেন 12% মানুষ, যদিও তারা কিছুদিন পূর্বে বলেছিলেন তারা 16.3% মানুষ কিছুদিন পূর্বে বলেছিলেন বিএনপিকে ভোট দিবেন। বর্তমানে সেটা কমে 12% পৌঁছেছে। জামাত ইসলামীকে ভোট দেবেন এমন কথা বলেছিলেন 11.3% মানুষ, বর্তমানে সেটা কমে 10% পৌঁছেছে। এনসিপিকে ভোট দেবার কথা বলেছিলেন 2%, সেটা বেড়ে 2.3% এসেছে। আওয়ামী লীগকে ভোট দেবেন এভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন 7.03% মানুষ। আর কাকে ভোট দেবেন এটা পরিষ্কার করে বলেননি 14% মানুষ। এবং 48% মানুষ বলেছেন আমরা এখন সিদ্ধান্ত নেইনি। ভোট কাছাকাছি, সার্ভেতে যাবার সময় দেশের পরিবেশ যা, তাতে যারা বিএনপি মনোভাবাপন্ন বা জামাত মনোভাবাপন্ন অথবা এনসিপি মনোভাবাপন্ন তাদের তো কোনো সংশয় থাকার কথা না। তাদের কথিত অভিযোগ 16 বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন। কাজে তাদের পছন্দের দলকে তারা ভোট দেবেন, এটা খুবই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এটা প্রকাশ করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। একটি নির্বাচন মনিটরিং সংগঠনের প্রধান বলেছেন যে 14% মানুষ বলেছে আমরা এখন কাকে ভোট দেব বলবো না। তারা মনস্থির করেছেন কিন্তু মুখ খুলতে চাননি। অনুমেয় যে তারা এমন একটি দলকে ভোট দিতে চান যেটা প্রকাশ করলে তার উপর মব হামলা হতে পারে, সেই ভয়ে তিনি আতঙ্কিত, সে কারণে তিনি মুখ খুলতে চান না। সঙ্গত কারণে সেই দলটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ অ্যালায়েন্সের ভিতর হবে, এটাই স্বাভাবিক। কারণ বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি করলে তারা তো মুখ খুলে বলতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, কারণ দেশের পরিবেশ এখন সবটাই তাদের পক্ষে অনুকূলে। এর বাইরে যে 48% যারা বলছেন আমরা মনস্থির করিনি, এটা কি বিশ্বাসযোগ্য? একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে কাকে ভোট দেবেন এটা তার মনের ভিতরে নেই, এটা বিশ্বাসযোগ্য না। তিনি কথা বলতে চাননি সম্ভাব্য বিপদ আশঙ্কা থেকে। না হলে প্রাপ্তবয়স্ক মানুষ তার হৃদয়ে, তার মনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস অথবা অনুভূতি রয়েছে, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যেটাই হোক না কেন। এই 48% লোক
মুখ খুলতে চাননি যে 14%, আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে 7%, এটা নিয়ে হয় 69%। এর ভিতরে কিছু পয়েন্ট রয়েছে, সব মিলে 70%। এই 70% মানুষ, 70% মানুষকে ভোটে পাওয়া যাবে না, এটা ইলেকশন কমিশনের কারো কারো অ্যানালাইসিস এবং বাংলাদেশের ভোট নিয়ে যারা বিশ্লেষণ করে থাকেন তাদের অ্যানালাইসিস। একাধিক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ভোট নিয়ে যারা বিভিন্ন সময় জরিপ করে থাকেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝা গেছে 70% মানুষ সামনে যে ভোট হতে যাচ্ছে, যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রচারণা রয়েছে, তাতে তারা অংশগ্রহণ করবে না। তাহলে অংশগ্রহণ করছে কতটুকু? বিএনপি, জামাত, এনসিপি 12%, 10%, 2%। এর সঙ্গে যদি আমি তাদের যে প্লাস রয়েছে, পয়েন্ট প্লাস, সেটাকে ধরি তাহলে 30%। তাহলে 30% ভোটারদের ভোটকে রেখে, 30% ভোটারের ভোটকে মাথায় রেখে নির্বাচনের আয়োজন করতে হবে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে। 70% ভোটারকে বাদ দিয়ে 30% ভোটারদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা, তিনি কমিশনার নন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ, তিনি বলছেন এই 30%ও সকলেই যে ভোট দিতে আসবে এর তো নিশ্চয়তা নেই। তাহলে সেখান থেকে ভোটের পরিমাণ কমতে পারে। যদি নির্বিঘ্নে সবাই ভোট দিতে আসে সেক্ষেত্রেও ধরে নিতে হবে 30% থেকে কমে অন্তত 22 বা 21% ভোটাররা ভোট দিতে আসতে পারে। তাহলে এই 22, 23, 24, 25 বা সর্বোচ্চ 30% ভোটারদের ভোটের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। তাহলে তারা কি জনপ্রতিনিধি হবে যারা 70% ভোটারদের ভোট পাবেন না বা তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন না? সে নির্বাচন কেমন হতে পারে? 1986 সালে এরশাদ নির্বাচন করে কম্বাইন্ড অপোজিশন পার্টি করেছিলেন 70 দল নিয়ে, আসম আব্দুর রবের নেতৃত্বে। সরকার টিকতে পারেনি। 1996 সালে বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, টিকতে পারেননি। একটা দেশের 100% ভোটারের, বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,90,900, 12,61,90,900। তো আমরা যদি ধরে নিই 12.5 কোটি, তাহলে তার ভিতর থেকে 30% ভোটাররা ভোটের সঙ্গে সংযুক্ত হবেন এ পর্যন্ত তথ্য। তাদের সবাই যে ভোট দিতে আসবেন তাও সঠিক না, আমরা ধরে নিতে পারি 25%। তাহলে 75% ভোটাররা বাইরে থাকবে। এই প্রক্রিয়া যে নির্বাচন, সেটা কি নির্বাচন হবে? যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতেন দেশে, দেশের বাইরে, যারা দেশের ভিতরে কিছু এনজিও করে সাংঘাতিকভাবে গলাবাজি করতেন, কেউ বিভিন্ন আর্টিকেল লিখে সেখানে নানা তথ্য হাজির করতেন, তারা একবার ভেবে দেখেছেন আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত 14 দলীয় জোট, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, জাসদ, বাসদ সহ অন্যান্য সংগঠনের সব মিলে প্রায় 75% ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে আসবেন না। হাস্যস্কর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তারপরেও শঙ্কা আদৌ কি করতে পারবেন? কারণ এতগুলো মানুষ যে ভোটে যাবে না, সেই ভোট কেন্দ্র কি নিরাপদ থাকবে? সেই ভোটের ব্যালট কি নিরাপদ থাকবে? কুমিল্লার চান্দিনার এক নেতার বক্তব্যে শোনা গেল, তিনি বলছেন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, সেখানে ধানের শীষ প্রতীক থাকবে, যেটা ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরছে। সেভাবে যদি করেন তাহলে জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটের মতো যেন এমন না হয়ে যায় যে কোনো কোনো কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ 100-র পরিবর্তে 102, 103, 120 এমন না হয়ে যায়। এই নির্বাচন জনগণের ম্যান্ডেটের নির্বাচন হবে না। এই নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে বলে অনেকেই বিশ্লেষকরা মনে করে না। কেউ কেউ তো মনে করেন আদৌ নির্বাচন হবে না, এবং তারা অনেক জোরালো যুক্তি উত্থাপন করেন। আবার দ্রুত ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হতে চান প্রবাসী এক নেতা এবং তার দল, আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এক দল। তারা গভীরভাবে ভেবেছেন তাদের সাপোর্ট,
তাদের অংশগ্রহণমূলক লোকের সংখ্যা কত? অস্থির বাংলাদেশ আরো ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাচ্ছে। অপেক্ষা করুন আরো আপডেটের জন্য। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আপনারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্যের ক্লিপিং দেখে আমার এই আলাপটি দেখা শুরু করলেন যে 5 অগস্ট 2024 সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেছিলেন, কিন্তু আজকে 1 বছরের বেশি সময় এসে একটি স্লোগান উঠছে, ইতিমধ্যে ওঠা শুরু হয়েছে যে নো মোর মিলিটারি, ব্যারাকে ফেরো তাড়াতাড়ি। এই প্রসঙ্গটি নিয়েই আপনাদের সামনে কথা বলতে চাই, এবং ব্যারাকে ফিরলে কি হবে। এই নো মোর মিলিটারি, ব্যারাকে ফিরো তাড়াতাড়ি এই স্লোগানটি কার? আজকে বাংলাদেশ ধ্বংসের কয়েকজন কারিগর আছেন, মহানায়ক আছেন, যাদের ইন্ধনে, যাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আর বাংলাদেশ নেই। বাংলাদেশ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশকে যদি এই মুহূর্তে আপনি আর একটা গাজা বলেন তাহলেও ভুল হবে না। গাজা হয়তো একদম ম্যাসাকার হয়ে গেছে, কিন্তু মানুষের হৃদয় ভেঙে, বাংলাদেশের মানুষের হৃদয় ভেঙে ম্যাসাকার হয়ে গেছে ইতিমধ্যে গত 1 বছরে। আজকে এই ম্যাসাকারের মহানায়ক যারা, তাদেরই একজন পিনাকি ভট্টাচার্য বিদেশ থেকে প্রতিনিয়ত ইন্ধন জুগিয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গতকাল গণ অধিকার পরিষদের প্রধান ভিপি নূরের উপর হামলার ঘটনার পরে প্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি তার পোস্টের নিচে লিখেছেন যে নো মোর মিলিটারি, ব্যারাকে ফেরো তাড়াতাড়ি। ঠিকই কইছেন তিনি, তার ভাষায় বলে তিনি কইছেন, খাইছেন, গুইছেন বলে বলেন, আমি তার ভাষায় বলি তিনি ঠিকই কইছেন। আজকের এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে বাংলাদেশকে উদ্ধার হতে হলে মাস্ট সেনাবাহিনীর ব্যারাকে ফিরতে হবে, ছেড়ে দিতে হবে, প্রকৃতির হাতে ছেড়ে দিতে হবে। পুলিশ তো নেই, এটি সবাই জানেন। এখন যে পুলিশের কর্মকাণ্ড দেখছেন, ওকে ধরছে, ওকে অ্যারেস্ট করছে, ওকে ইয়ে করছে, এগুলো সম্পূর্ণ একটি বা দুটি দলের সম্পূর্ণ দলীয় পুলিশ, যারা বিভিন্ন চিপায়, বিভিন্ন গর্তে লুকিয়েছিল এতদিন, তারা এখন বেরিয়ে এসে দাপটের সাথে কিছু সীমিত কিছু দায়িত্ব পালন করে একে ধরছে, ওকে মারছে, ওর বিরুদ্ধে মামলা দিচ্ছে, ওকে অ্যারেস্ট করছে। এটা সীমিত সংখ্যক। বেশিরভাগ পুলিশ কিন্তু নীরব। আমি আগের ভিডিওতেও আজকে বলেছি, আজকে যদি সেনাবাহিনী উঠে যায় তাহলে বাংলাদেশ এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে পড়বে। অনেকে আবার বলবেন যে সেনাবাহিনীর থেকেও তো কোনো লাভ হচ্ছে না, সেনাবাহিনী থেকেও প্রতিনিয়ত মব হচ্ছে, বিশৃঙ্খল পরিবেশ ঘটছে, কিন্তু সেটার একটা লিমিট আছে। ধরুন 5% ঘটছে, এই 5%টা সেনাবাহিনী আজকেই ব্যারাকে ফিরে যাক, আজকে দুপুর থেকে উঠে যাক, দেখবেন রাত থেকে বাংলাদেশে ভয়াবহ তাণ্ডব শুরু হয়ে গেছে, এবং আলটিমেটলি সেই ঘটনাটি ঘটবে। সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, সেটি সাময়িক সময়ের জন্য, বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য, এবং যারা প্রতিনিয়ত সেনাবাহিনীকে গালিগালাজ করেন তাদেরকে দেখানোর জন্য, দেখো যে আমরা উঠে গেলে তোমাদের কি হয়। এবং উঠে যাবে, উঠে গিয়ে এরপরে যে জন্য নামবে সেটি বাংলাদেশকে উদ্ধারের জন্য নামবে। আমরা ধীরে ধীরে সেই পরিস্থিতির দিকেই যাচ্ছি। এই ইন্ধনদাতা পিনাকি ভট্টাচার্য গতকাল ভিপি নূরের হামলার ঘটনা একটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে আজকে হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাকিব, অধিনায়ক ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিলেন, ও লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমানের সরাসরি নেতৃত্বে। সেনাবাহিনীর কোন অফিসারের নেতৃত্বে গতকালকে ভিপি নূরকে মারা হয়েছে, হামলা হয়েছে, সেটি উদ্ধার করে ফেলেছেন পিনাকিরা। আর হামলার মূল হোতা 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ, তার আদেশে রকিব ও আফজাল হামলা করেছে। গণ অধিকার কার্যালয়ের ভেতরে আসবাবপত্র ভাঙচুর, এর পাশাপাশি টয়লেট ভেঙে নেতাকর্মীদের উপর হামলা করে সেনাবাহিনী। জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে রক্ষায় ওয়াকার সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। গেল রোজায় হাসনাত ও সার্জিসকে ডেকে ওয়াকার টেবিল চাপড়ে রিফাইন আওয়ামী লীগ নিয়ে যে হুমকি দিয়েছিল, সেটির বহিঃপ্রকাশ নূরের উপর আজকের হামলা। পিনাকির কথায় এটি স্পষ্ট যে সেনাবাহিনী সত্যিকার অর্থে ব্যবস্থা নিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এবং এই ব্যবস্থাটা তাদের খুব স্বাভাবিকভাবে ভালো লাগছে না। অথচ এই সেনাবাহিনী এই যে
জুলাই আগস্টের সহিংসতাকারীদের গোপালগঞ্জ থেকে এপিসিতে করে বাঁচিয়ে নিয়ে এসেছিল। আমি বরাবর বলি, আমি সব সময় বলি যে সেনাবাহিনী কিন্তু যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। এই ঘুরে দাঁড়ানোর শুরুটা হবে, এই যে দাবি উঠছে, পিনাকে দাবি করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। আমরা সেটি দেখবার জন্যই অপেক্ষা করছি যে সেনাবাহিনী, এবং আমরাও এই দাবির সাথে সুর মিলিয়ে একইভাবে বলবো যে সেনাবাহিনী দয়া করে আপনারা ব্যারাকে ফিরে যান। কারণ আপনারা যতক্ষণ মাঠে আছেন, দেশে যা আছে যতটুকু আছে, এর জন্য, এই মব সন্ত্রাসের জন্য, বিশৃঙ্খলার জন্য আপনাদের উপরে কিন্তু দায় দায়িত্ব চেপে যাচ্ছে। আপনারা হয়তো সঠিক দায়িত্ব গতকালকে যেমন দায়িত্ব পালন করেছেন, এইভাবে যদি দায়িত্ব পালন করেন, দেশ এক ভয়ঙ্কর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। এভাবে চলতে থাকলে আগামী 3 মাস 6 মাসের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংসকারীরা সেই এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। তাই তাদের দাবির সাথে আমরাও বলতে চাই, পিনাকি ভট্টাচার্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি বা অন্যরা যারা দাবি করছেন যে সেনাবাহিনীর দিকে অভিযোগের অঙ্গুলি নির্দেশ করছেন, তাদের দাবির সাথে আমরা সাধারণ মানুষও বলতে চাই যে সেনাবাহিনী দয়া করে আপনারা ব্যারাকে ফিরে যান। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আবার 2 মাসের জন্য বারবার একটা সময় আসছে, দরকার নেই, বাড়াবার দরকার নেই। আপনারা দয়া করে ব্যারাকে ফিরে যান এবং সাময়িক সময়ের জন্য ব্যারাকে ফিরে গিয়ে আপনারা নিজেরা নিজেদের সাথে একটু বোঝাপড়া করুন, আত্মোপলব্ধি করুন যে গত 1 বছরে বাংলাদেশটা কোথায়। কোনো দল করা লাগবে না, কোনো দল কেনা হওয়া লাগবে না। একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার দৃষ্টিতে বলছি যে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে বাংলাদেশকে কোথায় নামিয়ে ফেলানো হয়েছে, কোথায় নামিয়ে দিচ্ছে। দয়া করে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আপনাদের যে মান মর্যাদা গত 1 বছরে ক্ষুণ্ণ হয়েছে, এটিকে উদ্ধার করুন। আপনারা যদি ধ্বংস হয়ে যান, আপনারা যদি শেষ হয়ে যান, তাহলে বাংলাদেশ আর থাকে না, বাংলাদেশ আর থাকবে না। এই জন্য এদের সাথে আমরাও দাবি করব, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যান, ফিরে গিয়ে বাংলাদেশে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক এবং ওই পরিস্থিতিটা থেকে উদ্ধার এবং ওটা থেকে বাংলাদেশকে উদ্ধারের কার্যক্রম আপনারা শুরু করুন। শুরু করার জন্যই আপনারা ফিরে যান। এই মুহূর্তে আপনাদের জরুরি সত্যিকার অর্থে ব্যারাকে ফিরে যান। দেশে গৃহযুদ্ধ বেঁধে যাক। আজকে গৃহযুদ্ধের চেয়ে কোনো অংশে কম না বাংলাদেশের পরিস্থিতি। কাজেই সেনাবাহিনী মাঠেও থাকবেন, গৃহযুদ্ধ হবে, এই গৃহযুদ্ধের আপনারা দায় নেবেন, নিয়ে মাঠে থাকবেন, এ কাজ করবেন না। আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, ফিরে যান। ফিরে গিয়ে দেখুন কি হয় এবং দেখুন যে যখন একদম চূড়ান্ত জীবন শেষ হয়ে যাচ্ছে দেশের মানুষের, তখন আবার নামুন, পূর্ণ শক্তিতে। এই বন্দোবস্তের মধ্যে নয়, ভিন্ন বন্দোবস্ত। সেটি কোনো ভিন্ন সরকার, সেটিকে আপনাদের তত্ত্বাবধানের সরকার, আপনাদের নিজেদের সরকার। সবকিছুর উদ্দেশ্য হবে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন। সেই লক্ষ্যে আপনারা কাজ করুন। নইলে বাংলাদেশ যদি ব্যর্থ হয়ে যায়, এর দায় বাংলাদেশ সেনাবাহিনীকেও নিতে হবে। আজকে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আপনাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয়। আবারও বলছি, আলাপ আমি শেষ করতে চাই, আর আলাপটা দীর্ঘ করতে চাই না, যে নো মোর মিলিটারি, ব্যারাকে ফেরত তাড়াতাড়ি। সেনাবাহিনী আপনারা ব্যারাকে ফিরে যান এবং দেখুন বাংলাদেশের পরিস্থিতিটা কি ঘটে, এবং বাংলাদেশের মানুষেরও দেখা উচিত যে বাংলাদেশে কি ঘটতে পারে, এবং সেইটা আপনারা উদ্ধার করবেন, সেই দায়িত্বটা নিন। আমরা আশা করব সেটাই করবেন। কারণ আর দায় নেওয়া নয়। দায় নিলে আপনাদের আর কোনো মান মর্যাদা থাকে না। ইতিমধ্যেই মান মর্যাদা চলে গেছে, নানাভাবে আপনাদের মান মর্যাদা ভুলুণ্ঠিত করেছে, এই পিনাকিরাই ভুলুণ্ঠিত করছে বারবার। কাজেই এর কি কোনো জবাব দেবেন না আপনারা? আপনাদের কি কোনো অনুভূতি নেই? জবাব দিতে হবে। আপনারা জবাব দিন, জবাব দেওয়ার ব্যবস্থা নিন। এই মুহূর্তে এ পর্যন্তই।